হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, আমরা প্রতিটি বিষয়ের একদম চ্যাপ্টার ধরে ধরে টপিক ধরে ধরে যেখানে এগোচ্ছিলাম সেখানে আমরা আগের দিনগুলোতে ভূগোলের ইন্ট্রোডাক্টরি ক্লাস করেছিলাম এবং তার পরবর্তী ক্লাসে কিন্তু ভারতের ভৌগোলিক অবস্থান সম্বন্ধে আমরা নিরীক্ষণ পর্যবেক্ষণ করছিলাম। চিরাচরিত পদ্ধতির বাইরে বেরিয়ে কিন্তু আমরা ভূগোলটা পড়ছি একদম সিভিল সার্ভিসকে মাথা মধ্যে রেখে। আমাদের সিভিল সার্ভিসের পরীক্ষাতে ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তার বিভিন্ন রকম আসপেক্টস পড়তে লাগে, ফিজিক্যাল আসপেক্ট, ইকোনমিক জিওগ্রাফি, সমস্ত কিছু পড়তে লাগে, ক্লাইমেট টাইমের সমস্ত কিছু লাগে। কিন্তু তারও আগে সিভিল সার্ভিসের যেটা দরকার সেটা হচ্ছে প্যান ভিউতে সমস্ত জায়গা সম্বন্ধে একটা নিরীক্ষণ করা। সেখানে আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসে কিন্তু ভারতের যেমন অবস্থানটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছিলাম। যারা এখনও দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে নাও, আর যারা দেখেছো তারা তো জানোই যে এর পরবর্তী ক্লাসগুলোতে যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে প্রতিটি রাজ্য, এটা একদম এক্সক্লুসিভভাবে শুরু করেছিলাম যে প্রতিটি রাজ্য ধরে ধরে তার ডিটেলটা পড়বো এবং তারপর চিরাচরিতভাবে যেরকমভাবে ভূগোল পড়া উচিত সেভাবে পড়বো। তাতে কি হবে, যে বাকির চোখে প্যান ভিউতে প্রতিটি রাজ্যের পুঙ্খানুপুঙ্খ আমরা ওয়ান শট দেখে নিতে পারবো। সুতরাং এই ক্লাসগুলো একটু অন্যরকমভাবে করছি যাতে সিভিল সার্ভিসকে সিভিল সার্ভিসের মতো করেই ট্রিট করা যায়। তো আজকের সেশনে যেটা আমরা করব সেটা হচ্ছে এরই পরবর্তী সেশনে চলে আসবো যেখানে এ সিরিজ অর্থাৎ অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী আমরা ভারতের রাজ্যগুলোকে করে দিয়েছি। যারা এখনও দেখোনি তাদেরকে বলছি প্লেলিস্ট অবশ্যই দেখে নাও, আর যারা করছো তারা তো জানোই যে আজকের টপিক হবে বি সিরিজ এবং তারপরে যেমন আমরা ইউনিয়ন টেরিটরি বা রাজ্যগুলোকে পড়ছি একদম অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী। তো প্রথম টপিক, প্রথম রাজ্য যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিহার। এবার এই বিহার পড়ার আগে যদি ওভারঅল আমরা একটু ম্যাপ দেখে নিই, সেটা কি, সেটা হচ্ছে এইরকম একটা লোকেশন। বিহারের অবস্থান পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত, যে বিহার আগে একটা কালে ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত ছিল বা টোটাল নিয়ে একটা রাজ্য ছিল, পরবর্তীকালে ঝাড়খণ্ড ভেঙে চলে যায়। এবং বিহারেরও পশ্চিম দিকে ইউপি, এবং ইউপি আগে টোটালটা ছিল উত্তরাখণ্ডকে নিয়ে বা উত্তরাঞ্চল তখন ছিল, পরবর্তীকালে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড আলাদা হয়ে যায়। এবং এদের ওপর দিকে নর্থের দিকে তাকিয়ে দেখো নেপাল নামক দেশ, তার মানে শিবালিক, লেজার হিমালয় কিংবা মূলত গ্রেট হিমালয়ের রিজিয়ন, যাকে আমরা বলি মূলত মহাভারত রেঞ্জ, তার পার্শ্ববর্তী তলার দিককার অংশ বা পাদদেশযুক্ত অঞ্চল ফুট হিল রিজিয়নে অবস্থিত। তার মানে বিহারও কিন্তু ল্যান্ডলক একটা রাজ্য। ল্যান্ডলক কাকে বলে? যেখানে চার ধার দিয়ে ভূমি অবস্থিত, কোনো জলভূমি নেই, জলভূমির সাথে কোনো বর্ডার শেয়ার নেই। জলভূমি বলতে এটা কোনো গালফ বা কোনো বে বা কোনো সাগর নেই। যেমন আমরা জানি ভারতের এই দিকে আরব সাগর রয়েছে, আমরা যেমন জানি ভারতের এই দিকে বঙ্গোপসাগর রয়েছে, আমরা জানি যেমন আরব সাগরের একটা পার্ট এইরকম কোনাকুনি তোমার রয়েছে গালফ অফ খাম্বাত, আবার আমরা জানি এরকম কোনাকুনি জায়গায় তোমার রয়েছে গালফ অফ কাচ। তার মানে ভারতবর্ষের কিন্তু উপকূলবর্তী অংশ রয়েছে, কিন্তু বিহার রাজ্যের উপকূলবর্তী অংশ নেই, যেমন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অংশ রয়েছে, তাই না? সুতরাং এই যে বিহার রাজ্যের অবস্থান পড়ব, সেখানে একটা বিষয় ক্লিয়ার, যেহেতু ছোটবেলার থেকে আমরা ভূগোল পড়ে আসছি, সেই নিরীক্ষণে আমরা বলতেই পারি যে গঙ্গা এখান থেকে উৎপত্তি হয়ে এরকমভাবে যে ঘুরে আসছে, পরবর্তীকালে দুটো ভাগে ভেঙে যাবে পদ্মা এবং ভাগীরথীতে। তার মানে মধ্য গাঙ্গেয় অঞ্চল, মূলত সমভূমি অঞ্চল, ওপর দিকটাতে কি রয়েছে, হিমালয়ের পাদদেশবর্তী অঞ্চল রয়েছে, নেপালের সঙ্গে বর্ডার শেয়ার করছে, এবং তলার দিকে নানা রকমভাবে বর্ডার শেয়ার করছে বিভিন্ন রাজ্যের সঙ্গে। মোটামুটি অবস্থানটা পাখির চোখে কিন্তু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করেছি। এবার তার ডিটেলটা পড়ার চেষ্টা করব যে বিহার জিনিসটা কি বা বিহার রাজ্যের অবস্থান কি। বিহার রাজ্যের রাজধানী আমরা আগাগোড়াই জানি। ভারতবর্ষের ইতিহাসে, প্রাচীন ভারতের ইতিহাসে মূলত যে শক্তি এগিয়ে আসছিল সেটা হচ্ছে ষোড়শ মদনপদ থেকে ধীরে ধীরে মগধকে কেন্দ্র করে, এবং সেখানে পাটলিপুত্রের জয় জয়কার হয়। ভারতবর্ষের ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, প্রশাসনিক ইতিহাস ধীরে ধীরে পাল্টে যায়। বিহারের এই রাজধানী, প্রাচীন ভারতবর্ষের গৌরবযুক্ত অঞ্চল, সেটা হচ্ছে পাটনা বা যার আগের নাম ছিল পাটলিপুত্র। এবার এই যে বিহার রাজ্য কবে তৈরি হয়েছিল? 1950 সালের 26শে জানুয়ারি, অর্থাৎ যবে থেকে আমাদের ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছে, চালু হয়েছে বলা যেতে পারে, তবে থেকেই বিহার রাজ্য তৈরি হয়েছে। যেখানে মূল ভাষা হচ্ছে হিন্দি, স্থানীয় ভাষা ভোজপুরি আছে, মৈথিলি ভাষা রয়েছে, মৈথিলি বা মৈতালি বলা হয়,
ঠিক আছে। এছাড়াও আঞ্চলিকভাবে কিছু সাঁওতালি এবং উর্দু ভাষাভাষী মানুষও বসবাস করেন। এই রাজ্যের রাজ্য ফুল কি? গাঁদা, যাকে গেন্দা ফুল বলি আমরা হিন্দিতে। রাষ্ট্রীয় গাছ বা স্টেট ট্রি কি? পিপল ট্রি। রাজ্য পাখি কি? রাজ্য পাখি হচ্ছে হাউস স্প্যারো, মানে টিয়া পাখি আর কি যাকে বলি। রাজ্য প্রাণী বলদ বা অক্স বা বুল যাকে বলে থাকি। ঠিক আছে। তো এই রাজ্যের স্থানীয় মানুষজনের বেশ কিছু লোকাচার রয়েছে, লোকনৃত্য রয়েছে, লোকসঙ্গীত রয়েছে। সেগুলো কি? এগুলো পরীক্ষায় খুব আসে। এই যে মিথিলা অঞ্চল বললাম, সেই মিথিলা অঞ্চল বা মৈথিলি যে ল্যাঙ্গুয়েজ যুক্ত যে ভাষাভাষীর মানুষ, তারা দাতা যতীন নামক নৃত্যকলা করে, যেটা পরীক্ষায় বহুবার আসে। বিদেশিয়া, এটা গুরুত্বপূর্ণ নাচ। বিদ্যাপতির গান, বাংলা আমাদের পশ্চিম দিক এইরকম জায়গা দিয়ে আমাদের বাংলা এবং এই বিহারের এই অঞ্চল দিয়ে বিদ্যাপতির গান, বুঝতেই পারছ মঙ্গল কাব্য এবং সেই সময়কার গল্পের দিকে যাচ্ছে। বিদ্যাপতির গানও একটা ইম্পর্টেন্ট পার্ট ওখানকারও। ছৌ নৃত্য, ছৌ আদিবাসী নৃত্য, ঝিঝিয়া বা ঝাঁঝিয়া নাচ, ঠিক আছে। কাজরি ডান্স খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যারা সোহরা বা সোহর খিলনা নৃত্য, ঝুমেরি, ঝুমরা নয় কিন্তু ঝুমেরি, এই ডান্স ফর্মগুলো কিন্তু পারফর্ম হয়ে থাকে, বা এই ধরনের ডান্স, মিউজিক, ফোক কালচার পারফর্ম করা হয়ে থাকে বিহারে। এখানে বেশ কিছু আর্ট অ্যান্ড কালচার ইম্পর্টেন্ট, যেমন মধুবনী পেইন্টিং। তোমাদের আর্ট অ্যান্ড কালচার একটা অন্যরকম প্লেলিস্ট রয়েছে যেখানে সেটাও পড়ানো হচ্ছে প্রত্যেক দিন। তো সেই নিরিখে তাকেই দেখো এখানটাই পার্টিকুলার বিহারের এইখানে মধুবনী পেইন্টিং ইম্পর্টেন্ট। মধুবনী কলাভূমির যে সিক্কি অঞ্চল, সেখানকার নিয়ে একটা মানে পেইন্টিং ফর্ম আছে, সেইগুলো আর্ট অ্যান্ড কালচারের জন্য ইম্পর্টেন্ট। বেশ কিছু কারুকার্য হয়, অর্থাৎ হাতের কাজকর্ম হয়ে থাকে, যেমন ঘাস, বড় বড় সাবাই ঘাস থেকে ঝুড়ি তৈরি করা হয়, দেখতে মনে হবে যেন বেতের ঝুড়ি। পুতুল তৈরি করা, খেলনা, এগুলো কিন্তু এখানকার লোকাচার বা একদম প্রান্তিক অঞ্চলের মানুষজন এগুলো তৈরি করে। এছাড়া কুজিনি কাঁথা সূচিকর্ম বিহারের একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। কাঁথা শিল্প বাংলা বিহারের আদিমকালের মেয়েদের সন্তানদের জন্য বানানো, বা কাঁথা শিল্পটা কিন্তু আগাগোড়াই ইম্পর্টেন্ট। যেমন আমরা বাংলায় নকশি কাঁথার মাঠ পড়ে থাকি কবিতাটা, তেমনই কাঁথা শিল্পের মধ্যে সুজিনি কাঁথা কর্মসূচি বা সূচিকর্ম, এটাও কিন্তু বিহারের পার্টিকুলার কারুশিল্পের মধ্যে গুরুত্বপূর্ণ। বিহারের এই রকম জায়গাতে উৎসব কি বিখ্যাত? মূলত ছট পুজো। ছট পুজো বিখ্যাত সূর্য দেবতা এবং তার দেবীকে, উষাকা দেবীকে মাথায় মধ্যে রেখে তাকে প্রেরণা করে আমরা ছট পুজো করে থাকি। এছাড়া চাকেবা বা সামে চাকেবা উৎসব, রামনবমী, মকর সংক্রান্তি, বিহুলা, মধুশ্রাবণী, এছাড়া ঈদ বা ক্রিসমাস সারা ভারতবর্ষ জুড়েই বা সারা পৃথিবী জুড়েই পালন করা হয়ে থাকে। মোটামুটি স্তরে ভারতবর্ষের বলতে পারা যেতে পারে যে পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো, তার মধ্যে বিহার একটা পূর্ব ভারতের একটা গুরুত্বপূর্ণ রাজ্য, যার উত্তর দিকে নেপাল অবস্থিত, পূর্ব দিকে পশ্চিমবঙ্গ, উত্তর পশ্চিমে বা পশ্চিম উত্তরে মানে পশ্চিম দিকে এর উত্তরে পশ্চিম দিকে তোমার উত্তরপ্রদেশ রয়েছে, এই সাইডে ইউপি, উত্তরে নেপাল, পূর্ব দিকে তোমার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, আর দক্ষিণ দিকে ঝাড়খণ্ড। দেখো যেটা আমরা আগেই ম্যাপে পড়িয়ে দিলাম, ঠিক আছে। আর কি কি পয়েন্টস আর বিহার থেকে আমাদের জেনে রাখা দরকার? ভারতের এই পূর্বাঞ্চলীয় যে রাজ্য, সেটা ভারতবর্ষের সমস্ত এরিয়া মাফিক রাজ্যগুলোকে যদি ভাগাভাগি করি, তাহলে দেখা যাবে আয়তন অনুসারে বিহার হচ্ছে ইন্ডিয়ার বর্তমানে ১৫তম বৃহত্তম রাজ্য, 15th। ওয়েস্ট বেঙ্গল 14th আর বিহার 15th। মানে পশ্চিমবঙ্গ বিহারের থেকেও একটু সাইজে বড়, এই জন্য র্যাঙ্ক একটু উপর দিকে, ঠিক আছে। 1912 সাল নাগাদ, 1912 সাল ইতিহাসের সময় তোমরা বুঝতে পারছো, যে সময় কিন্তু রাজধানী ইংরেজরা পরিবর্তন করে দিল্লি চালু করে দিচ্ছে। সেই সময় 1912 সালে বিহার উড়িষ্যার সাথে একটি পৃথক প্রদেশে পরিণত হয়। অর্থাৎ তার আগে কিন্তু বাংলা, বিহার, উড়িষ্যা একটা সিঙ্গেল প্রভিন্স ছিল। 1911 সাল পর্যন্ত যখন বঙ্গভঙ্গ রদ হচ্ছে, বা 1905 সাল থেকে 1911 সালের মধ্যে যখন বঙ্গভঙ্গকে কেন্দ্র করে স্বদেশী মুভমেন্ট বাড়ছে, সেই সময় কিন্তু
এত আন্দোলন হচ্ছে, এত মানুষজন এখানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, বাংলা, বিহার, উড়িষ্যার লোকজন, এখানে বাংলাকে ভাগ করার পরিকল্পনা ইংরেজরা নিচ্ছেই। বঙ্গভঙ্গ অর্থাৎ পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ হয়তো ভাগাভাগিটা সেই সময় রদ হয়ে গেছিল ঠিকই, কিন্তু বিহার, উড়িষ্যার লোক যদি সেখানে জড়ো হয়ে যায়, সাপোর্টে চলে আসে, তাহলে মুশকিল। তাই বিহার আর উড়িষ্যাকে ভাগ করে দিচ্ছে বেঙ্গল প্রভিন্স থেকে। 1912 সালে যখন দিল্লিতে রাজধানী চেঞ্জ হয়ে যাচ্ছে, শিফট হয়ে যাচ্ছে মূলত, এই সময় বিহারটা ব্রিটিশ ইন্ডিয়ার সময় কিন্তু পৃথকীকরণ হয়ে যায়, এবং উড়িষ্যাও তাহলে সেই সময় পৃথকীকরণ হয়েছিল 1912 সালে, ওই একই টাইম পিরিয়ডে। এটা মাথার মধ্যে রাখতে হবে। 15ই নভেম্বর 2000 সাল, এই সময় এই বিহারকে আবার ভাগাভাগি করা হয়। মাঝে 26শে জানুয়ারি 1950 সালে বিহার অ্যাজ এ সেপারেট স্টেট রেকগনাইজ পাচ্ছে ইন্ডিয়ার মধ্যে, ইউনিয়নের মধ্যে। কিন্তু 2000 সাল 15ই নভেম্বর সেই সময় বিহারকে ভেঙে নতুন রাজ্য ঝাড়খণ্ড তৈরি করা হয়ে আছে। বিহার কেন ইম্পর্টেন্ট? আমি আগেই বললাম, ষোড়শ মহাজনপদের জন্য ধীরে ধীরে ওই পার্টিকুলার মগধ অঞ্চলকে কেন্দ্র করে মগধের শক্তি বিস্তার আমরা ইতিহাসে পড়েই থাকি। কিন্তু তার প্যারালালি কিন্তু এটা মনে রাখতে হবে, সেখানেই কিন্তু সমস্ত প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলো এগিয়ে আসছে, যাকে বলি প্রোটেস্ট মুভমেন্ট। যেমন এই নেপালের পরবর্তী অঞ্চল থেকেই, ওখানে কপিলাবস্তুর থেকেই কিন্তু ধীরে ধীরে লুম্বিনী রাজ্য থেকে তলা দিয়ে চলে আসছেন আমাদের গৌতম বুদ্ধ, যিনি পরবর্তীকালে বুদ্ধদেব বা বৌদ্ধ ধর্মের প্রচারক হিসেবে একটা শান্তি বার্তা দিচ্ছেন, কর্মক্ষমতার নিজেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার মুক্তির উপায় দেখাচ্ছেন। জৈন ধর্মের পীঠস্থল বলা যেতে পারে, সেই সব জায়গা থেকেই আসছে ধীরে ধীরে। অর্থাৎ বিহার বৌদ্ধ ধর্মের যেমন কেন্দ্রস্থল ছিল, এখান থেকেই বলতে পারো এস্টাবলিশ হচ্ছে বা আরো এক্সপ্লোর করছে সারা পৃথিবী জুড়ে। ঠিক আছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দী, মানে 600 বিসি থেকে 6ষ্ঠ শতাব্দী, হ্যাঁ 400 বিসি, এই সময়কালের মধ্যে, মানে যীশুখ্রিস্টের জন্মের প্রায় 400 থেকে 600 বছরের আগের সময়কালের মধ্যে এখানেই ষোড়শ মহাজনপদ বা বেদের যুগ চলছিল। পরবর্তীকালে মগধ অর্থাৎ পার্টিকুলার এই বিহার অঞ্চল প্রাচীন ভারতে ষোড়শ মহাজনপদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স। মগধের বিস্তারের কারণ কি, মগধের উত্থানের কারণ কি, রাইজিং অব মাগাধা ইতিহাসে আমরা পড়ি, তার কারণগুলো পড়ি, এবং সেখানে অনেক গল্প পড়ে থাকি ঠিকই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, একে গঙ্গা এখানে আছে, দুইয়ে স্যার এখানে বিন্ধ্যাঞ্চল শেষ হচ্ছে, কাইমুর বা আমরা পরেশনাথ হিল পড়ি। বিহারে এখানে স্যার রাজমহল পাহাড় রয়েছে, এই দিকে স্যার নানা রকম মালভূমি অঞ্চল, যেমন ছোটনাগপুর মালভূমি, এদিকে রোহিলখণ্ড মালভূমি উত্তরপ্রদেশের ওই দিকটায়। তার মানে এইখানে গঙ্গা থাকার জন্য যেমন জলভাগ ব্যবহার করে ট্রান্সপোর্ট সিস্টেম ছিল, তার মানে বিজনেস ভালো হয়েছিল। গাঙ্গেয় সমতল ভূমি থাকার জন্য যেমন চাষবাস খুব ভালো হতো, তেমনি পার্শ্ববর্তী এরিয়াতে প্রচুর পরিমাণে ছোটনাগপুর মালভূমি এখনো কতখানি এনরিচ তোমরা জানো, তো সেই নিরিখে প্রচুর মিনারেলস ভালো করে পাওয়া যেত, ভালো যাতে লোহা তৈরি হতো, সবটা মিলিয়ে তরোয়াল তো যদি ভালো কোয়ালিটির তৈরি হয় লোহা দিয়ে, তাহলে অন্য দিককার লোহার যা কোয়ালিটি, এদিককার লোহার কোয়ালিটি অনেক ভালো হবে, তরোয়ালের কোয়ালিটি অনেক ভালো হবে। সব মিলিয়ে ডিফেন্স যেমন ভালো হচ্ছে, তেমনই কিন্তু ট্রান্সপোর্ট সিস্টেম ভালো, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, মানে ইকোনমি আসছে, ট্যাক্স ভালো আসছে, আবার চাষবাসটাও ভালো আছে। তো এখানকার মানুষজন জিতবে না তো কোথাকার মানুষজন জিতবে? অর্থাৎ মগধের বিস্তারের কারণের পেছনে কিন্তু জিওগ্রাফিক্যাল ইম্প্যাক্ট অনেকটা বেশি ছিল। সেই নিরিখেই কিন্তু বলা যেতে পারে প্রাচীন ভারতে এই বিহারের যে লোকেশন ওয়াইজ ডেভেলপমেন্ট এমনি এমনি হয়নি। বিহারের সর্পদেবী মনসার পূজা বিহুলা নামে পালিত হয়। আমরা জানি প্রাচীন বাংলা এবং এই অঞ্চলে যেহেতু বঙ্গীয় উপবর্তী অঞ্চল, সেখানে বনাঞ্চলও বেশ রয়েছে সমভূমি অঞ্চল থাকার কারণে, তো সেখানে সাপের একটা প্রভাব থেকেই যায়। সেই জন্য আমরা তো জানি পরবর্তীকালে নানা রকম মাইথোলজি লেখালেখি হচ্ছে, বেহুলা, লক্ষিন্দর, এইগুলো গল্প তো আসছেই। তাই জন্য বেহুলা পূজাও পালিত হয়ে থাকে, বিহুলো পূজা, মনসা পূজা পালিত হচ্ছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভাবা যায় আজকে বিহুলার হয়তো যে পটচিত্রে দেখা যেত পশ্চিমবাংলা বা বিহারে বেশ কিছু অঞ্চলে কিন্তু পটচিত্র আঁকা আঁকি হতো, সেখানে বিহুলার গান, নারী ক্ষমতায়ন বলা যেতে পারে একরকমভাবে। বিহুলা তার স্বামীর মৃতদেহ নিয়ে ভেসে চলে যাচ্ছেন, পরে তার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসছেন। প্রকারান্তরে গল্পের মূল বিষয়বস্তু কি? ওম্যান এম্পাওয়ারমেন্ট। তার স্বামীর জন্য তিনি লড়ছেন এবং সারা সমাজের বিরুদ্ধে তিনি গিয়ে লড়ছেন। এই গল্পগুলো কিন্তু তখনকার দিনে বিহারও পালন করছে, তাকে মানে এস্টাবলিশ করছে বা বলা যেতে পারে এখনো পালিত করে আসছে। দেশের লিচুর 70% জমি এবং উৎপাদনের 80% প্রোডাকশন বিহার থেকে উৎপাদিত হয়।
বেশ কিছু বছর আগে একটা কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছিল যে বিহারে বাচ্চারা খালি পেটে লিচু খেয়ে তারা হসপিটালাইজড হচ্ছিল, তার কারণ লিচুর যে অ্যাসিডিক নেচার সেটা খালি পেটে গেলে একটা ইনফেকটেশিয়াস একটা ঘটনা ঘটে যায়। তাই খালি পেটে লিচু খাওয়া ঠিক নয়। এখান থেকে আরেকটা তথ্যও দেখতে হবে যে বিহারে কিন্তু যা চাষবাসের জমি রয়েছে, যেমন আমাদের এখানে মালদা মুর্শিদাবাদ অঞ্চলে ভালো পরিমাণে আম চাষ হয়, আমাদের এখানে যেমন বারুইপুর অঞ্চলে পশ্চিমবঙ্গে ভালো পরিমাণে পেয়ারা চাষ হয়, এক একটা জায়গায় এক রকম চাষ ভালো হয়। ঠিক একই রকমভাবে বিহারে কিন্তু যা জমি তার 70% কিন্তু লিচুর জন্য রোপণ করা হয় এবং লিচু ভালো প্রোডাকশন হয় দেশের, এবং সেই লিচুর দেশে যা উৎপাদন হয় তার 80% কিন্তু বিহার প্রোভাইড করে। তো ইকোনমিক রিজিয়ন থেকে কিন্তু কারণ থেকে কিন্তু যদি কোনো ফ্রুট থেকে আসে তাহলে এখানে গল্পটা দাঁড়াবে বিহার লিচুর জন্য বিখ্যাত। এছাড়া পার্টিকুলার গয়া একটা জেলার নাম তোরা শোনো, বৌদ্ধ গয়া বলি আমরা, বোধ গয়া বলি, যেখানে গৌতম বুদ্ধের আর কি বোধ হয়েছিল, আহ, মোক্ষ লাভ করেছিলেন। এই গয়া জেলা এখানেই অবস্থিত। বোধ গয়া শ্রদ্ধেয় ঋষি বুদ্ধের সাথে সম্পর্কিত, আমরা জানি কেন, কারণ তিনি বোধিবৃক্ষের নিচে বসে তিনি বৌদ্ধ বা মোক্ষ লাভ করছেন। বিহার ভারতের চতুর্থ বৃহত্তম সবজি উৎপাদনকারী এবং অষ্টম বৃহত্তম ফল উৎপাদনকারী রাজ্য। সবজি 4th র্যাঙ্কে রয়েছে প্রোডাকশনের দিক থেকে, এবং ফল উৎপাদনে কিন্তু 8ম র্যাঙ্কে রয়েছে, যার মধ্যে আবার লিচু সব থেকে বেশি উৎপাদন হয় এখানেই। 2019 সালের জানুয়ারিতে 88.61 মিলিয়ন মোবাইল গ্রাহক নিয়ে নতুন তকমা দিয়েছিল এই রাজ্য। অর্থাৎ যে ভারতবর্ষের বলা যেতে পারে একটা সময় দীর্ঘদিন রাজনৈতিক অচলাবস্থার জন্য তো মানুষ নিরক্ষর হয়ে থাকে, যে কোনো রাজ্য পিছিয়ে থাকার জন্য সেখানকার রাজনৈতিক চেতনা যদি ঠিকঠাক না থাকে, ভুলভাল রাজনৈতিক লোক ক্ষমতায়নে বসে এবং সেই অনুযায়ী যদি অ্যাডমিনিস্ট্রেশন বা বিউরোক্রেট যারা তোমরা ভাবছো পড়াশোনা করে আমলা হয়ে যাব, তোমরা যদি ঠিকঠাকভাবে নিজেদের কাজটাও না করে থাকো, তাহলে সেই জায়গা অনেক দীর্ঘদিন পিছিয়ে থাকবে। সেখান থেকে বিহার আজকে অনেকটা এগিয়ে আসছে, আজকে অনেক স্যাররা নাম ডাক করছে, এমনি এমনি নয়, তার কারণ তার ছাত্ররা তাদের সঙ্গে রয়েছে। শিক্ষাই একমাত্র পারে গরিবকে তাদের জাস্টিস দিতে। কোনো রকম কোনো বিচারপতি কবে দেবে না দেবে, কত আইনের মারপ্যাচ থাকবে না থাকবে, সেখানকার রাষ্ট্র ব্যবস্থার সিস্টেম কি, সব পারিপার্শ্বিকভাবে ইম্পর্টেন্ট, কোনোটাকে অগ্রাহ্য করছি না, কিন্তু পড়াশোনা শিক্ষায় মানুষের চেতনা বা বুদ্ধির বিকাশ করে। এই নিরিখে ভাবো যে বিহার এত পিছিয়ে ছিল, সেই বিহার 2019 সালে জানুয়ারিতে আবার 88.6 মিলিয়ন মানুষজন মোবাইল ব্যবহার করে ভারতে নতুন করে একটা তকমা লাগিয়ে দিচ্ছে, অর্থাৎ বিহার নতুন করে জাগছে। এটার জন্য কিন্তু এই খবরটা ইম্পর্টেন্ট। হাজিপুর কলার জন্য বিখ্যাত, বিহারের একটা পার্টিকুলার জায়গা হাজিপুর, সেটা ব্যানানার জন্য বিখ্যাত, কারণ ব্যানানাও প্রোডাকশনও কিন্তু ভারতবর্ষ অনেকটা এগিয়ে সারা বিশ্বের মধ্যে। তো হাজিপুর কলার জন্য বিখ্যাত, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো ওভারঅল বিহার সম্বন্ধে একটা ধারণা আমরা কিন্তু পাচ্ছি যে বিহার রাজ্যটা কি। ঠিক একই রকম ভাবে আমরা যদি ভারতবর্ষের ম্যাপটা দেখে নিই আরেকবার, তাহলে এই বিহারের পরই যদি আমরা অ্যালফাবেটিক অর্ডারে যাই, তাহলে আমরা ছত্তিশগড় যাব, কারণ বয়ের পরে মানে আমরা বিয়ের পরে সি আসবে ছত্তিশগড়। এই নিরিখে এইখানটা স্যার মধ্যপ্রদেশ অবস্থিত। মধ্যপ্রদেশকে পরবর্তীকালে ভেঙে এরকম জায়গাতে তৈরি করা হয়েছিল কি ছত্তিশগড়। 36টি গড় বা অংশ বা প্রদেশ নিয়ে ছত্তিশগড় রাজ্যের উৎপত্তি বা তৈরি। আমরা এই রাজ্যের পরে এখন যে রাজ্য নিয়ে অবগত হব সেটা হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড় পড়ার সময় আমরা পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছি যে স্যার এই রাজ্যটাও কিন্তু জিওগ্রাফিক্যালি ল্যান্ডলক, অর্থাৎ এটাও আশপাশে স্থলভূমিই রয়েছে, কোনো উপকূলবর্তী অংশ কিন্তু এখানে শেয়ার করা নেই। তো আমরা যদি এরকমভাবে এখন ছত্তিশগড়কে পড়ার চেষ্টা করি আবার, যে 2000 সালের 1 নভেম্বর মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় বা ছত্তিশগড়ি যে ল্যাঙ্গুয়েজ প্রভাব রয়েছে সেখানে ছত্তিশগড় রাজ্য তৈরি হচ্ছে, এবং যেটা দেশের 10ম বৃহত্তম রাজ্য। 10ম বৃহত্তম রাজ্য, 10ম বৃহত্তম রাজ্য মানে বুঝতে পারছো পশ্চিমবঙ্গ থেকে অনেকটা। এটি ভারতের 17তম জনবহুল রাজ্য, 17তম জনবহুল রাজ্য এটা। রাজধানী রায়পুর, এর আশপাশ দিয়ে মধ্যপ্রদেশ থেকে ভেঙে এসছে মানে মধ্যপ্রদেশ থাকবে। পূর্ব দিকে ঝাড়খণ্ড আছে, পূর্ব দক্ষিণ দিকে আছে উড়িষ্যা, দক্ষিণ দিকে তোমার আছে তেলেঙ্গানা, দক্ষিণ পূর্ব দিকে তোমার রয়েছে অন্ধ্রপ্রদেশ, এবং পশ্চিম দিকে তোমার রয়েছে মহারাষ্ট্র, আর উত্তর পশ্চিম বা উত্তর দিকে তোমার থাকছে উত্তরপ্রদেশ। তাকিয়ে দেখো ম্যাপটা,
এইদিকে তোমার উত্তরপ্রদেশ, এইদিকে ঝাড়খণ্ড, এইদিকে তোমার উড়িষ্যা, এই দিকে হালকা টাচ করে তোমার অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ পশ্চিম দিকে তোমার তেলেঙ্গানা, পশ্চিম দিকে মহারাষ্ট্র এবং পশ্চিম দিকে মধ্যপ্রদেশ। এইটা তোমার হচ্ছে ম্যাপ। ঠিক আছে। রাজ্য প্রাণী ওয়াইল্ড ওয়াটার বাফেলো, বন্য জল মহিষ। রাজ্য পাখি পাহাড়ি ময়না। ভাষা মূলত হিন্দি। পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ভাষার তো প্রভাব থাকবেই, যেমন মহারাষ্ট্রের ভাষায় পার্শ্ববর্তী এলাকাতে তোমার মারাঠি ল্যাঙ্গুয়েজের প্রভাব থাকবে, উড়িয়ার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে তোমার উড়িয়া ভাষার প্রভাব থাকবে। তেমনভাবেই বিভিন্ন জায়গায় তোমার একটু একটু অন্ধ্রদেশের দিকে তেলুগু ভাষার প্রভাব থাকবে, কারণ তেলেঙ্গানা বা অন্ধ্রদেশ অঞ্চল রয়েছে। এইরকমভাবেই মূল ভাষাটা তোমার কিন্তু হিন্দি, এবং ছত্তিশগড়ি ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু রাজ্যটাকে ভাগ করা হয়েছিল। এছাড়া গন্ডি, কোরকু এই ধরনের ট্রাইবাল ল্যাঙ্গুয়েজও কিন্তু রয়েছে, কারণ সেই জনজাতির মানুষও কিন্তু এখানে বসবাস করে। এই রাজ্যের মূল যদি রিভার সিস্টেমগুলো দেখে নেওয়া যায়, ইম্পর্টেন্ট, তোমরা জানো একটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক আছে যার নাম হচ্ছে ইন্দ্রাবতী। যে ইন্দ্রাবতী নদী পরবর্তীকালে চলে যাচ্ছে আমাদের গোদাবরী নদীর একটা উপনদী হিসাবে ইম্পর্টেন্ট। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক তার জন্য ইম্পর্টেন্ট, সেই জন্য ইন্দ্রাবতী নদী একটা ইম্পর্টেন্ট রিভার সিস্টেম। মহানদীর অববাহিকাযুক্ত অঞ্চলে আছে বলে ছত্তিশগড় ইম্পর্টেন্ট, কিন্তু ডাইরেক্ট মহানদী কিন্তু এর মধ্যে পড়বে না। এছাড়া হাসদো, সাবরি, নর্মদা উপকূলবর্তী অঞ্চলে এটাও, সেই জন্য এগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। খনিজ পদার্থ, আচ্ছা মহানদী উৎপত্তি হচ্ছে তার কারণ ছত্তিশগড়ের এই রায়পুর যে রাজধানী অঞ্চল, তো রায়পুরের পার্শ্ববর্তী এলাকা থেকে পরবর্তীকালে এরকমভাবে বেরিয়ে যাবে মহানদী রিভার সিস্টেম, ওই শি হাওয়া মাউন্টেন হিল থেকে। সেই নিরিখে মহানদী ইম্পর্টেন্ট রিভার সিস্টেম। খনিজ পদার্থ ছত্তিশগড় রেওনাকপুর মালভূমির একটা এক্সটেনশন, সেই কারণেই এখানে লৌহ আকরিক, চুনাপাথর, ডলোমাইট, কয়লা, বক্সাইড, কারুন্ডাম, গার্নেট, কোয়ার্টাজ আর মার্বেল, হীরা এগুলো পাওয়া যাবে অল্প বিস্তর। উৎসব বস্তার জেলাতে, বস্তার একটা খনিযুক্ত অঞ্চল, সেখানে দশেরা, দুর্গাপূজা, বস্তার লোকোৎসব, মাদাই উৎসব, রাজিম কুম্ভমেলা বা রাজিম লোচন বলা হয়, পাখানচোর বা পাখানজোরে তোমার নারায়ণ ফেস্টিভ্যাল হয়ে থাকে, নারায়ণকে নিয়ে পুজো করা হয়ে থাকে। এছাড়া ভোরামদেও উৎসব, গঞ্চা উৎসব, তিজা উৎসব, চম্পারণ মেলা, কাজারি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কাজারি পরীক্ষায় বহুবার আসে। ঠিক আছে, যেগুলো পরীক্ষার জন্য আমাদের লাগবে সেগুলো যেমন দেয়া থাকছে, ওভারঅল প্যান ভিউতে কিন্তু রাজ্যগুলোকে আমরা দেখেও নিচ্ছি। তো মোটামুটি একটা এই সময় ধারণা তৈরি করতে পারলাম ছত্তিশগড় সম্বন্ধে। ছত্তিশগড় যেহেতু বৃষ্টির জলে পুষ্ট নদীমাতৃক অঞ্চল, তার মানে সেই জায়গাটাতে পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে যে ছত্তিশগড়ে কিন্তু বন্যা দেখা যাবে বেশ কিছু, কারণ মাটি ক্ষয়কার্য হচ্ছে, এবং যেহেতু প্রাচীন যে অঞ্চল বিন্ধ্যাঞ্চল বা সাতপুরা রেঞ্জের এক্সটেনশন তোমার রয়েছে, মুলতাই রেঞ্জ, তো সেই নিরিখে পাহাড়ি অবক্ষয় হবে দীর্ঘদিন ধরে, একে আমরা ওই আবহ বিকার বলে থাকি বাংলায়, এগুলো হবে, এবং তার সঙ্গে সঙ্গে নদীমাতৃক অঞ্চল হওয়ার জন্য কিন্তু বেশ কিছু ঝর্ণাও দেখতে পাবো। কারুশিল্প এখানে কি আছে, ইম্পর্টেন্ট শিল্প, লোহার কারুকার্য এখানে বিখ্যাত, ধাতুর ঢালাইয়ের যে মোম ঢালার যে পদ্ধতি, সেখানে এটা খুব ইম্পর্টেন্ট ভাবে ওরা আলাদা করে করে। ভিটি পটচিত্র মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ের জন্য খুব ইম্পর্টেন্ট। ভিটি এক ধরনের দেয়াল চিত্র। পুরুলিয়া বাঁকুড়ার দিকে তুমি যদি যাও, মূলত পুরুলিয়ায় যদি যাও, তাহলে দেখবে মাটির ছোট ছোট ঘর, সেখানে বাইরের দেওয়ালে রঙিনভাবে আঁকাআঁকি করা আছে, যেন মনে হবে ছবির গ্রামে চলে এসছে। অনেকটা এই ধরনের ব্যাপারও কিন্তু দেখা যায় ছত্তিশগড় অঞ্চলেতেও, আদিবাসীযুক্ত অঞ্চলে, এবং সেই যে দেয়ালের মধ্যে আঁকাআঁকি করে লোকচার যেটা, সেটাকে বলা হয় ভিটি পটচিত্র। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এছাড়া এখানকার ফোক ডান্স, ফোক মিউজিক কি কি আছে, সোহার, ভিভা, পাথনি, পান্ডাবানি বা পান্থুয়ানি বলা হয়, এইগুলো কিন্তু পরীক্ষায় বারবার করে আসে, এগুলো বাবা পড়ে নিও। স্ট্র্যাটেজিকের মধ্যেই পড়ে, কিন্তু ভূগোলের সঙ্গে কানেক্টেড বলে এগুলো একবারই বলে দিচ্ছি। ট্রাইবাল গ্রুপ গোন্ড, হালবা, মুন্ডা, ওরাও, কার্কু, বাপচি, কোন্দ, ভাট্টারা এই ধরনের ট্রাইবাল গ্রুপও রয়েছে। ছত্তিশগড় চরনাকপুর মালভূমি অঞ্চলের একটা এক্সটেনশন, বুঝতে পারছো, ওই দিকে হচ্ছে বিন্ধ্যাঞ্চল, এই দিকে হচ্ছে সাতপুরা রেঞ্জ, মাঝখানে চরনাকপুর একটা এক্সটেনশন। এই নিরিখে খনিজ পদার্থ থাকবেই ব্যাপক পরিমাণে, এবং যেটুকু পরিমাণ এই অঞ্চলে চাষবাস হয় না, ছত্তিশগড়ে এতগুলো নদী থাকার জন্য সমভূমি অঞ্চল কিছুটা পরিমাণে আছে, তাই সেখানটা ধান উৎপাদনও ভালো হয়। ঠিক সেই নিরিখে একে বলা হয় ধানের পাত্র, এবং বিভিন্ন ধরনের ধান তৈরি হয়, যেমন বাংলাতে আমন, আউশ, বুড়ো চাষ হয়, এখানেও বিভিন্ন রকমের ধান চাষ করা হয়ে থাকে।
এছাড়া দেশের বিদ্যুৎ উৎপাদন বা ইস্পাত উৎপাদনের জন্য একটা বিখ্যাত জায়গা, প্রোডাকশন তো হবে, তার মানে হাইড্রোইলেকট্রিক প্রজেক্টও তোমার রয়েছে, আবার খনিজ পদার্থ থাকার কারণে কিন্তু এখানে বড় বড় ইন্ডাস্ট্রিও রয়েছে। দেশে মোট যা ইস্পাত উৎপাদিত হয়ে থাকে তার 15% প্রোডাকশন কিন্তু ছত্তিশগড় রাজ্য করে থাকে। এছাড়াও একমাত্র দেশের রাজ্য যেখানে টিন উৎপাদন হয়ে থাকে, টিন প্রোডাকশন ছত্তিশগড় রাজ্যেই হয়, এটা কিন্তু খেয়াল করে রাখতে হবে, পরীক্ষায় ব্যাপারটা আসে। ভারতের মোট কয়লা যা মজুত রয়েছে, সারা দেশে যে মোট কয়লা মজুত রয়েছে তার 16% এই রাজ্যে, ছত্তিশগড় রাজ্যে রয়েছে মজুত। প্রাচীনকালে যে ষোড়শ মহাজনপদ বলি আমরা, সেখানে কোশল বলে একটা মহাজনপদ পেয়েছিলাম। তো কোশলের দুটো রাজধানী ছিল, জায়গা ছিল, তোমরা কমেন্টে জানিয়ে দাও যে কোথায় কোথায় জায়গাগুলো ছিল। সেখানে দক্ষিণ কোশল বলে যে অঞ্চলটা, আজকে ছত্তিশগড় হচ্ছে সেইটাই। দক্ষিণ কোশল যেটা, সেটাই আসলে আজকে ছত্তিশগড়, ঠিক আছে। আবার বাস্তার যাকে বললাম, যেখানে একটু পাহাড়ি অঞ্চল, একটু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট মানে খনি অঞ্চল এবং পাহাড় ঝর্ণা রয়েছে, মানে জিওগ্রাফি খুব এনরিচ একটা জায়গা বাস্তার। একটু গুগল সার্চ করতে পারো তোমরা, যেখানে ইমেজ ফাইল পাবে। বাস্তারে যেহেতু অনেক পাহাড় রয়েছে, পাহাড়ি নদী রয়েছে, সেই কারণে ছত্তিশগড়ের কাশ্মীর বলা হয় এই বাস্তারকে ছত্তিশগড়ের কাশ্মীর বলা হয়। আমি জলপ্রপাতের কথা এত বলে যাচ্ছি, এইরকম জলপ্রপাত যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার চিত্রকূট জলপ্রপাত। ভারতের একে বলা হয় ক্ষুদ্র নায়াগ্রা, দ্য স্মল ভার্সন অফ নায়াগ্রা অফ ইন্ডিয়া। কাকে বলা হয়? চিত্রকূটকে। এবং এটা যাকে বলা হয় হর্স টেইল ওয়াটারফল, ঘোড়ার লেজ যেমন ছড়িয়ে থাকে সেরকম ভাবেই যেন এই ঝর্ণাটা, ঘোড়ার লেজ যেমন বিস্তৃত সেরকম ভাবে বিস্তৃত। এছাড়া কুশলি মিষ্টি, রেয়ার ধরনের মিষ্টি, আমাদের তো পশ্চিমবাংলা মিষ্টির জন্য খুব বিখ্যাত, সারা ভারতবর্ষের মধ্যে মিষ্টির জন্য ওয়েস্ট বেঙ্গল খুব বিখ্যাত, তেমনই এইখানকার লোকাল মিষ্টি আছে, সেটা হচ্ছে কুশলি মিষ্টি। যদি কোনোদিন কেউ ছত্তিশগড়ে যাও অবশ্যই ট্রাই করো, এটা এখানকার একটা নিজস্ব মিষ্টি। রাজ্যে আলেকজান্ডারাইটের মতো একটি বিরল রত্ন খনিজ পাওয়া যায়। আলেকজান্ডারাইট এটা রেয়ার একটা কি বলবো পাথর, রত্ন, যারা পাথরের পড়াটরা করো, হীরা যেমন আছে তেমনই আলেকজান্ডারাইটের মতো একটা রেয়ার রত্ন এই রাজ্যেই পাওয়া যায়। এছাড়া গার্নেট, বেরিল, রোজি কোয়ার্টজ, অ্যামিথিস্টের মতো যে পাথরগুলো লোকজন শখে পড়ে, অর্নামেন্টসে ব্যবহার করে, বা যারা যদি শৈশী থাকে তারা পড়ে থাকে, এইগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। অর্থাৎ যেহেতু ভূগোল খুব এনরিচ এখানকার, তাই ঝর্ণা, পাহাড়, খনিজ পদার্থ সমস্ত কিছুর জন্যই কিন্তু এই রাজ্যটা বিখ্যাত, যেটা আগে কোনো এককালে দক্ষিণ কোশল নামে পরিচিত ছিল। এটা গেল তোমার ছত্তিশগড়ের গল্প। এবার অ্যালফাবেটিক অর্ডারে পরের যে রাজ্য পড়বো, আরেকটা যারা স্বপ্ন দেখছো ঠিকঠাক জীবনে দাঁড়িয়ে যায়, তারা যাওয়ার চেষ্টাই করবে আশা করি, গোয়া অঞ্চল। গরিব মানুষের জন্য দার্জিলিং আর দীঘা, আর যারা চাকরি বাকরি ঠিকঠাক টাইমে পাবে তারা তো চেষ্টাই করবে হয় হিমাচল প্রদেশের বিখ্যাত জায়গা আছে মানালি, কিংবা তোমার কাসোল বলা হয়, আর একটা তোমার গোয়া। যাই হোক, এমনই গোয়া অঞ্চল নিয়ে পড়বো। গোয়া ভারতের কোথায় অবস্থিত তুমি দেখতেই পাচ্ছ, ভারতবর্ষের এইদিকে আরব সাগর, এইদিকে সাগর, এই রকম জায়গায় গোয়া অবস্থিত। আমরা যখন পশ্চিমঘাট পর্বত শ্রেণী পড়ি তখন আমরা বলি যে পশ্চিমঘাট পর্বতকে মোটামুটি যদি ভাগ করে দেওয়া হয় একটা রেখা, কাল্পনিক রেখা বরাবর, সেটা হচ্ছে তোমার 16 ডিগ্রি অক্ষরেখা। এই 16 ডিগ্রি অক্ষরেখার পার্শ্ববর্তী যে অঞ্চল সেটাই হচ্ছে গোয়া। তার মানে গোয়ার উত্তরের দিকে থাকবে কোন রাজ্য? মহারাষ্ট্র। গোয়ার উত্তর পশ্চিম বা পুরো পশ্চিম দিকে তোমার থাকবে কোন রাজ্য? কর্ণাটক রাজ্য। এবং গোয়ার দক্ষিণ দিক দিয়ে কোন রাজ্য থাকবে? এটা তোমার থাকবে কর্ণাটক রাজ্য। মানে কর্ণাটক আর মহারাষ্ট্রের মাঝ বরাবর এই যে কোল টাইপের জায়গাটা, ছোট্ট একটা জায়গা। গোয়া আসলে এত বড় কিন্তু ছোট্ট রাজ্য, স্মলেস্ট স্টেট ঠিকই, বাট গোয়া আসলে অনেকটাই এরকম দেখতে। উপরে মহারাষ্ট্র, এই পুরোটা জুড়ে কর্ণাটক। অর্থাৎ এই যে উপকূলবর্তী অঞ্চল আরব সাগরের, যাকে আমরা বলছি কোঙ্কান উপকূল, তো কঙ্কন বা কোঙ্কান উপকূলের পার্শ্ববর্তী যে রাজ্য মহারাষ্ট্র কর্ণাটকের মাঝখানে ছোট্ট, যেটা একটা কালে পর্তুগিজদের উপনিবেশ ছিল, কলোনি ছিল, এরকম রাজ্য হচ্ছে গোয়া। 1961-এ গোয়া, দমন এবং দিউ এগুলো স্বাধীন হয়।
1962 সালে আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষের সরকার এটা ভারতের অংশ হিসাবে ঘোষণা করে। 1843-তে 43 সালে পর্তুগিজরা গোয়ার রাজধানী পানাজি শহর তৈরি করে। পানাজি শহর পর্তুগিজদের তৈরি। পানাজি কার পাশে অবস্থিত? মান্ডবীর তীরে অবস্থিত। মান্ডবী নদী একটা ইম্পর্টেন্ট এখানে। এখানে বেশ কিছু নদী ইম্পর্টেন্ট আছে, যেমন বলেই দিই, একটা মান্ডবী আর একটা হচ্ছে জুয়ারি। জুয়ারি হচ্ছে লার্জেস্ট রিভার ব্যাংক রয়েছে, মানে সব থেকে বড় অববাহিকা অঞ্চল রয়েছে জুয়ারি। জুয়ারি হচ্ছে মান্ডবীর বাঁ দিককার উপনদী, ঠিক আছে। আর মান্ডবীর তীরেই অবস্থিত হচ্ছে তোমার পানাজি, গোয়ার রাজধানী অবস্থিত, যেটা 1843-তে পর্তুগিজরা বানিয়েছিল। স্বাধীনতার পর ভারত সরকার পর্তুগিজ অঞ্চলগুলিকে ভারতের হস্তান্তরের জন্য অনুরোধ করে, যদিও সেই সময় পর্তুগিজ সরকার বলে না আমরা ছাড়বো না। তখন গোটা ভারত স্বাধীন হয়ে গেছে। 1961 সাল মানে বুঝতে পারছো। 1947-এ ইন্ডিয়া স্বাধীনতা পেয়ে যায়। 1961-এ গিয়েও পর্তুগিজরা বলে এই জায়গা ছাড়বো না। পরবর্তীকালে প্রেশার ক্রিয়েট করা হয় এবং সামরিক অভিযান করা হয় একটা 9 ডিসেম্বর 1961 সালে। তার নাম ছিল অপারেশন বিজয়, এবং তার মারফতে কিন্তু পর্তুগিজ সরকার পেছন হটে এবং গোয়াকে ছেড়ে দেয়, এবং তার মাধ্যমে গোয়া, দমন, দিউ এগুলো পরবর্তীকালে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। দমন, দিউ সহ গোয়া প্রথম দিকে একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, মানে ইউনিয়ন টেরিটরি ছিল। পরে 1987-এ 30শে মে গোয়ার এই অঞ্চলটা পৃথক হয়ে একটা সেপারেট রাজ্য হয়ে যায়, এবং দমন দিউ এখনো পর্যন্ত ইউনিয়ন টেরিটরি হয়েই রয়েছে, সেটা তোমরা জানো, ঠিক আছে। রাজধানী কি গোয়ার? পানাজি। তাহলে অ্যাকচুয়ালি এস্টাবলিশমেন্ট হলো রাজ্য হিসেবে কবে? এই 30শে মে 1987। তাহলে গোয়া কবে ভারতবর্ষের পূর্ণ রাজ্য হচ্ছে, বা গোয়া রাজ্য কবে তৈরি হচ্ছে? 30শে মে 1987-এ। এবং হস্তান্তর হচ্ছে পর্তুগিজদের হাত থেকে কবে? 1961-এ অপারেশন বিজয়ের মারফত 9 ডিসেম্বর। রাজ্য প্রাণী কি? গাউর, যাকে আমরা বাইসন বলে থাকি। রাজ্য পাখি কি? ফ্লেম থ্রোটেড বুলবুল, মানে একটা আগুন গলা, আগুনের দিকটা একটুখানি আগুন আগুন শিখা টাইপের রয়েছে, আগুনের শিখা যেমন হয় গলার সাইডটাই, ফ্লেম থ্রোটেড বুলবুল। রাজ্য গাছ হচ্ছে আসনা। যেটুকু সমতলবর্তী অঞ্চল আছে, সমভূমি অঞ্চল রয়েছে কোঙ্কান উপকূলীয় অঞ্চলে, সেখানে ধান হয়, রাগি হয়, ভুট্টা হয় এবং কাজু বাদাম চাষ করা হয়ে থাকে। গোয়াতে কিন্তু জেলা মাত্র 2 বা 3টে রয়েছে। তো গোয়াকে যদি জুম করা যায়, তাহলে নর্থ গোয়া দেখা যাবে, সাউথ গোয়া দেখা যাবে, এবং মূলত এই মান্ডবীর তীরবর্তী অঞ্চলে এখানে ভাস্কো ডা গামা পোর্ট রয়েছে, ঠিক আছে। একে মারমাগাঁও বলা হয়, মারমাগাঁও পোর্ট। এই জায়গাগুলোতে কিন্তু মূলত লোকজনের ভিড় বেশি, এবং বেশ কিছু তোমরা জানোই যে ট্রান্সপোর্ট হয়ে থাকে বা ব্যবসা বাণিজ্য। ওই গোয়াতে উৎসব, কার্নিভাল, যেহেতু পর্তুগিজদের প্রভাব ছিল, অ্যাংলো ইন্ডিয়ানদের প্রভাব, তো গির্জা প্রচুর আছে, কার্নিভাল, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স উৎসব, সিগমো উৎসব, পরীক্ষাটা খুব আসে বেশি করে বাবা, তার মার্ক দিয়ে রেখে দাও। সিগমো উৎসব, পন্ডেরাম ফেস্টিভ্যাল, সবই কিন্তু এই অঞ্চলে বিখ্যাত উৎসব। সিগমো উৎসবটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য বেশ আসে। সিগমো ডান্স সেখান থেকে আছে, মান্দো ডান্স ফর্ম পরীক্ষার জন্য খুব আসে, কার্পেট পরীক্ষার জন্য খুব আসে, হাঙ্গার, ফুগদি কিংবা গোমদমেনি, গফ পরীক্ষায় আসে, গফ, কুনবি ডান্স, মান্ডো ডান্স পরীক্ষায় খুব আসে। মুসলাম খেল, এটাও পরীক্ষায় বেশ আসে, এই ধরনের ডান্স ফর্ম। পেরনি জাগার, বলধলো, মূলত পরীক্ষার জন্য খুব আসে মান্ডো, মূলত পরীক্ষায় আসে গফ, মূলত পরীক্ষায় আসে মুসলাম খেল। এইগুলো কিন্তু পরীক্ষার আসা ইম্পর্টেন্ট নাচের কোশ্চেন, যেগুলো পরীক্ষায় আসছে যে কোন রাজ্যের নাচ। সিগমো উৎসব কোন রাজ্যের উৎসব, পরীক্ষায় খুব আসে। সরকারি ভাষা কোঙ্কান অঞ্চল, তো কোঙ্কানি ল্যাঙ্গুয়েজ থাকবেই, বাদবাকি মারাঠা অঞ্চলে আশপাশে থাকার জন্য মারাঠি প্রভাব রয়েছে। নদী, মান্ডবী আগেই বললাম, জুয়ারি বললাম, এছাড়া কতগুলো রিজিওনাল রিভার আছে, যেমন টেল, ডিওল, চাপোরা, সাল, তালপোনা। চাপোরা রিভার সিস্টেম যদিও মহারাষ্ট্র এবং গোয়া এই দুটো জায়গা দিয়েই গেছে চাপোরা রিভার সিস্টেম, তাই চাপোরা হচ্ছে মহারাষ্ট্র প্লাস গোয়া। যখন রিভার সিস্টেম তোমাদের ধীরে ধীরে পড়াবো তখন সেই জায়গাতে চলে যাব। তো প্রধান নদী মান্ডবী এবং জুয়ারি, এটা মনে রাখো। রাজ্য সীমানা মহারাষ্ট্র, কর্ণাটক আগেই বললাম। বেশ কিছু ইম্পর্টেন্ট সি বিচ বা সমুদ্র সৈকত রয়েছে, তাদের নাম বলে দিই, যেমন ক্যালানগোট, বাঙ্গা, ব্যাগাটর, অঞ্জুনা, কান্ডোলিম, আরানবোল, পালোয়েম, এগুলো সব ইম্পর্টেন্ট সি বিচ। যারা গোয়াকে তারা জানোই যে এই জায়গাগুলো কতখানি ইম্পর্টেন্ট সি বিচ। এই মান্ডবী রিভার থাকার জন্য তোমরা জানো এখানে বেশ কিছু ওয়াটারফল বিখ্যাত।
তোমরা আমার আশা করি অনেকেই চেন্নাই এক্সপ্রেস সিনেমাটা দেখেছো, এবং সেখানে শাহরুখ খান নামছেন একটা পার্টিকুলার জায়গাতে, তাড়া করছে ওখানকার ওর লোকজন, দীপিকা পাদুকোনের বাড়ির লোকজন, এবং ওখানে ঝর্ণা একটা পেছনে ঘুরছে, একটা প্যান ভিউতে নেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে দুধের মতো করে একটা ঝর্ণা বেরোচ্ছে, এবং সেখানে প্রথমবারের জন্য শাহরুখ খান বলে হচ্ছে আন্না রাজকেল্লা। মনে করে দেখো সিনটা, ওই যে জায়গাটা, এটা হচ্ছে কর্ণাটক, মহারাষ্ট্র এবং গোয়ার ঠিক এরকম কোনো জায়গাতে একটা মান্ডবী রিভারের জন্য একটা ওয়াটারফল এখানে রয়েছে। এইটা পেরোলেই কর্ণাটক ঢুকে পড়ে আর কি। এই যে ওয়াটারফলটা, তার নাম হচ্ছে দুধসাগর ওয়াটারফল, যেটা গোয়ার সর্বোচ্চ এবং বৃহত্তম ওয়াটারফল। ঠিক আছে, কোঙ্কান রেলওয়ে তার সাথে কানেক্টেড। এছাড়াও ইম্পর্টেন্ট আরেকটা ওয়াটারফল আছে, সেটা হচ্ছে আরভালেম ওয়াটারফল। হ্রদ কিছু কিছু আছে, যেমন মায়েম মানে লেক, ক্যারাম্বলিম লেক, নেত্রাবলী লেক, কেসারবেল লেক, এগুলো আছে। গোয়াতে বেশ কিছু ট্রাইবাল গ্রুপের লোকজন আছে, যেমন দধিয়া, দুবলা, নাইকদা পরীক্ষায় খুব আসে, সিদ্ধি, ভার্লি, কুনবি, গাওদা, ভেলি। এই ট্রাইবাল গ্রুপগুলো কিন্তু গোয়ার এই কঙ্কনি এলাকার লোকজন বা ট্রাইবাল। তো আমরা কি করলাম, চেষ্টা করছি যে দুধসাগর ওয়াটারফল। তাকিয়ে দেখো চেন্নাই এক্সপ্রেস, এই যে এখান দিয়ে গাড়িটা খেয়েছিল, এখান দিয়ে তাড়া করে বেরিয়ে এসছে। দিস ইজ দ্য দুধসাগর ওয়াটারফল। আমি তোমার চেন্নাই এক্সপ্রেসের ছবিটাও নিয়ে নিয়েছি। যাই হোক, নেত্রাভালি লেক যেটা তোমাদের বলছিলাম, এটা অন্য কারণে বিখ্যাত। কেন জানো? এখানে বুদবুদিয়া তালি নামে পরিচিত। তার কারণ এখানে সমানতলে তুমি যদি কাছে গিয়ে এই লেকে গিয়ে এর পাশে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে হাততালি দাও, তাহলে এখান থেকে একটা বুদবুদ বের হয়। হাততালি দেওয়ার সঙ্গে সঙ্গে বুদবুদ বের হয় বলে একে বলা হয় লোকাল নাম বুদবুদিয়াঞ্চি তালি। ঠিক আছে, এটা এই কারণে খুব বিখ্যাত নেত্রাভালি লেক। গোয়ার ডাবলিম নামে একটি বিমানবন্দর রয়েছে, এবং একটাই বিমানবন্দর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার স্পোর্টস গোয়াতে রয়েছে। ন্যাশনাল আন্টার্কটিক ও মহাসাগর গবেষণা কেন্দ্র গোয়াতে রয়েছে। উপকূল, কোঙ্কান উপকূল গোয়ার পাশে অবস্থিত, সেটা আমরা আগেই জানি। আয়তনের দিক থেকে ভারতের সব থেকে ছোট ক্ষুদ্রতম রাজ্য এই গোয়া, এবং জনসংখ্যার দিক থেকে গোয়া ভারতের চতুর্থ ক্ষুদ্রতম রাজ্য। তোমরা কমেন্টে জানিয়ে দাও, সব থেকে কম জনসংখ্যার মানুষজন ভারতের কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি থাকে। ডক্টর সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি। ন্যাশনাল পার্ক বলে জম্মু কাশ্মীর, কিন্তু যদি বার্ড স্যাংচুয়ারি বলে তাহলে গোয়াতে হবে, যেটা পার্টিকুলার চোরাও আইল্যান্ডে অবস্থিত। গোয়াতে কৃষি সম্পদ হচ্ছে ধান। ঠিক আছে, এছাড়া রাগি, কাজু, নারকেল চাষ হয়ে থাকে। এছাড়াও উপকূলবর্তী অঞ্চল থাকার জন্য নিশ্চয়ই মানে জেলে থাকবে, জেলেরা যারা মাছ ধরে আনবে। মাছ ধরাও এখানকার অর্থনীতিতে একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি। মারমুগাঁও, ডোনাপাওলা, পাঞ্জিম হলো গোয়ার প্রধান প্রধান সমুদ্র বন্দর। পাঞ্জিম পরীক্ষার তো খুবই আসে। এটা গোয়ায় একমাত্র জায়গা যেখানে পাইলট নামক একটি 2 চাকার ট্যাক্সি ভাড়া পাওয়া যায়। মানে প্রথম, এই যে এখন র্যাপিডো করা যাচ্ছে, যে র্যাপিডো সিস্টেম কিন্তু প্রথম ভারতবর্ষে আসছে, তার নাম ছিল পাইলট প্রজেক্ট। এই পাইলট প্রথম 2 চাকার ট্যাক্সি ছিল, যেটা গোয়াতে প্রথম চালু হয়েছিল। এছাড়া মোটর সাইকেল ট্যাক্সিগুলো পরিবহনের একটা সস্তা মাধ্যম, যেমন আমাদের এখন দেখতেই পাই যে র্যাপিডো জিনিস। সেই সময় কিন্তু হলুদ নাম্বার প্লেটওয়ালা এই 2 চাকার মোটর সাইকেলগুলোকে কিন্তু সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল, এবং কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যে 2 চাকার ট্যাক্সি কোথায় কোন রাজ্যে চালু হয়েছিল। 2016 সাল 17 সালের দিকে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এখন সারা ভারত জুড়ে র্যাপিডো আস্তে আস্তে গ্রো করে যাচ্ছে। তো এইরকম জায়গাটা হচ্ছে গোয়া। এইরকমভাবেই কিন্তু আমরা প্রতিটা জায়গা, রাজ্যব্যাপী, ভারতবর্ষের প্রতিটা রাজ্যব্যাপী কিন্তু জায়গাগুলোকে ইন ডিটেল পড়ছি, ওয়ান শট, যাতে ঘুরপাক খেলে সারা ভারতবর্ষের প্রতিটা রাজ্য বা ইউনিয়ন টেরিটরিগুলো সব জানতে পারি। তারপরে আমরা এর বাইরে আর কি কোশ্চেন দেবে বাবা বলো? ইউপিএসসির মেন্স তো সেরকমভাবে আসবে না। তো সেই নিরিখে কিন্তু আমরা একদম সিভিল সার্ভিসের মতো করেই চলছি। একজন ছাত্রের যা দরকার সেখানকার গল্প ইন ডিটেল সব পেয়ে যায়। আজকে আমরা এই অবধি রাখছি। পরের দিন আবার অ্যালফাবেটিক সিরিজ অনুযায়ী কিন্তু অন্য কোনো রাজ্যে চলে যাব, ইন ডিটেল পড়বো। চিরাচরিত পড়ার বাইরে বেরিয়ে মাথার মধ্যে রাখতে হবে, সিভিল সার্ভিস তোমাকে ডিমান্ড করে তুমি কতখানি ম্যাচিওর হচ্ছ একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে। তো আজকের চিন্তাভাবনা তুমি যদি না পাল্টাও, আজকে যদি তুমি নিজেকে কম্প্রোমাইজ করে এস্টাবলিশ নিজেকে না করো, তাহলে সারাটা জীবন তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। মনে রেখো, WBCS মিনস WBCS, সিভিল সার্ভিস মিনস সিভিল সার্ভিস। পরের দিন পর দেখা হচ্ছে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।